প্রিয় দর্শক, USANewsOnline.com এর নিয়মিত আয়োজন USANews অনলাইন জার্নালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত সেলিম। আজ USANews অনলাইন জার্নালের 381তম পর্ব। এই পর্বটি বাংলাদেশি আমেরিকান স্বনামখ্যাত চিকিৎসক, নিউ ইয়র্কের সেন্ট বার্নাবাস হসপিটালের ইন্টারনাল মেডিসিন বিভাগের ডক্টর, অ্যাটেন্ডিং ফিজিশিয়ান এবং পার্সেস্টার মেডিকেল সার্ভিসের ডাক্তার প্রভাত দাস MD, এবং আমাদের সাথে রয়েছেন পার্সেস্টার মেডিকেল সার্ভিসের ডাক্তার নাহিদ খান। আপনাদের দুইজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমাদের এই দুই বিশেষজ্ঞ ডাক্তার, আমরা কথা বলবো আমাদের বর্তমান করোনা পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের এবং সারা বিশ্বের যে করোনা মহামারী আকার ধারণ করছে, এই করোনা কালে চিকিৎসা সেবা কেমন চলছে এবং এই ডাক্তারদের দৃষ্টিতে করোনার বর্তমান ভবিষ্যৎ, এই বিষয়ে আমরা কথা বলবো। আমি প্রথমে ডাক্তার প্রভাত দাস, দাদা, আপনি যদি এই যে করোনার এই সংক্ষিপ্ত এই করোনাটা আসলে কিভাবে এলো, যদিও আমরা অনেকভাবে জানি, তারপর একটু সংক্ষেপে যদি আপনি বলেন, তারপর আমরা অন্য বিষয়ে কথা বলবো। ধন্যবাদ আপনাকে, এবং আমি শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দর্শকবৃন্দকে, সবাইকে। সারা পৃথিবীব্যাপী অনেকেই এই আমাদের আলোচনা শুনবেন। তো যে বিষয়টা হচ্ছে করোনা, যে আজকে মহামারী আকারে আজকে পৃথিবীতে নেমে এসছে, এটা মূলত আমরা সকলেই জানি যে চায়নার যে উহান ভাইরোলজি ইনস্টিটিউট, মূলত সেখান থেকেই এই করোনাটা এসছে। তবে কথা হচ্ছে যে করোনাটার উৎপত্তি কি কোনো পশু পাখি বা জন্তু অথবা যারা রিসার্চ করছিলেন সেই ভাইরোলজি ইনস্টিটিউট, তাদের কোনো ভুলের কারণে কিনা, সেটা নিয়ে বিতর্কের সেটা নিয়ে বিতর্কের ব্যাপার আছে, এটা এখনো ক্লিয়ার না। তবে রিসেন্টলি যেটা আমরা শুনেছি যে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, দ্যাট মিনস ব্রিটেন, তারপরে আপনার কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই 5টা ইংলিশ স্পিকিং কান্ট্রি টুগেদার, তারা এটা 5i ইন্টেলিজেন্স নামে যে একটা তাদের ফোরাম তৈরি করেছে, এটা ইনভেস্টিগেশন করার জন্য। তারা মূলত কনফার্মড যে এই উহান ভাইরোলজি ইনস্টিটিউটের যে রিসার্চ চলছিল এই ভাইরাসের উপরে, সেখান থেকেই এটা লিকেজ হয়েছে। এটা মোটামুটি তারা কনফার্ম, এই রিসেন্টলি 2-3 দিন আগের ঘটনা। সুতরাং এটা নিয়ে এখন মোটামুটি ভাবে ধরে নেওয়া যায় যে মানুষের ভুলের কারণেই মোটামুটি ভাবে, এবং আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এখানকার যে আপনার পররাষ্ট্রমন্ত্রী আছেন পম্পিও, তারা খুব জোর গলায় বলছেন যেটা উহান থেকে এটা লিক হয়ে আজকে এই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তো এখন এটা এত মারাত্মক আকারে যে ছড়িয়ে পড়েছে, আপনি চিন্তা করেন যে 35 লক্ষ মানুষ আজকে করোনা পজিটিভ সারা বিশ্বে, এবং ইভেন এই আমেরিকাতেই 1.1 মিলিয়ন মানুষ আজকে করোনা পজিটিভ, এবং সম্ভবত 67,000 পিপল আমেরিকা থেকেই হারিয়ে গেছে। তো সারা পৃথিবীতে তো আপনারা জানেন যে কত লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। সুতরাং আমার মনে হয় আপনার কথার উত্তর আপনি পেয়েছেন যে কিভাবে আসলো। এখন এর যে ব্যাপকতা, এর যে ভয়াবহতা, এ বিষয়ে আর আমাদের কোনো সন্দেহের অবকাশ নাই। এখন কিভাবে আপনারা সেবা দিচ্ছেন করোনা রোগীদের, যদিও কোনো ভ্যাকসিন বা ওষুধ এই পর্যন্ত আবিষ্কৃত হয়নি? বস্তুতপক্ষে আমরা যারা আমেরিকাতে চিকিৎসা বা সেবা দিচ্ছি, ফ্রন্ট লাইনের যারা আমরা ডাক্তার, আমরা তো যেমন আমি ব্যক্তিগতভাবে হাসপাতালে ইনপেশেন্ট সেবা দিচ্ছি, আবার বহির্বিভাগেও সেবা দিচ্ছি। তো আমাদের আমেরিকার প্রেক্ষাপট অন্যান্য বিশ্বের প্রেক্ষাপট থেকে ভিন্ন। এখানে সবকিছুই মোটামুটি ভাবে বলা যায় যে লেটেস্ট যে
সেবা বা চিকিৎসা সেগুলো এখানে আছে। তো আমরা এই কমিউনিটিতে নিউ ইয়র্ক সিটিতে তো আপনারা শুনেছেন যে নিউ ইয়র্ক সিটি এবং নিউ ইয়র্ক স্টেট আবার আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি ভয়াবহ আক্রান্ত হয়েছে। তো আমরা এখানে সেবাটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে যতটুকু সম্ভব মানুষকে আমরা বলি, যখন আমরা মানে জানতে পারি যে করোনা সিমটম আছে তাদেরকে বাড়িতেই থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে যখন বাড়িতে থাকতে থাকতে যখন দেখা যায় যে শ্বাসকষ্ট অত্যন্ত বেশি হচ্ছে, তখন আমরা বলি যে আপনারা ইদার 911 অথবা 311 কল করে নিকটবর্তী হসপিটালে যাওয়ার ব্যবস্থা করবেন। আদারওয়াইজ আমরা, আপনি নিজেও আপনি একটু আগে বলছেন যে এর কোনো ডাইরেক্ট কোনো যে চিকিৎসা বা সেবা, এই ভাইরাসকে কিল করার জন্য যে কোনো মেডিসিন, এটা এখনো আবিষ্কৃত হয়নি। তো আমরা মূলত ভাবে যেটা আমরা চিকিৎসা দিয়ে থাকি, সিমটম দেখা দিলে প্রথম যেটা বলা হয় যে আপনি আইসোলেটেড থাকবেন, সেলফ কোয়ারেন্টাইন অবস্থায়, পরিবারের অন্যান্য যারা আছে তাদেরকে থেকে সেপারেট থাকবেন, এবং অন্যান্য যেসব আদেশ উপদেশ সেগুলো দেই যে আপনার গলা ব্যথা করলে টাইলেনল খাবেন, জ্বর হলে টাইলেনল খাবেন, গরম খাবার খাবেন, ঠান্ডা কিছু খাবেন না, মাস্ক ব্যবহার করবেন, ঘর থেকে বের হবেন না। তারপরে ইদানিং তো আমরা নানা রকমের চিকিৎসা দিচ্ছি, যেমন অ্যান্টিবায়োটিক দিচ্ছি, এজিথ্রোমাইসিন আপনারা শুনেছেন, এজিথ্রোমাইসিন দেওয়া হয়, তারপরে অগমেন্টিন দেওয়া হয়, তারপরে কাশির ওষুধ দেওয়া হয়। কিন্তু মূলত তো এগুলো যেগুলো আমরা দিচ্ছি কিছুটা যে কাজ হচ্ছে তা নয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি যে তারা ভালো উপকার পাচ্ছে, এবং বলা যায় যে অধিকাংশরই হসপিটালে যাওয়ার প্রয়োজন হয় না, বাড়িতেই তারা ভালো হয়ে যাচ্ছে। সুতরাং এই ধরনের সেবা আমরা দিচ্ছি। তবে লেটেস্ট যেটা একটা মেডিসিনের কথা আপনারা কেবল শুনছেন, রেমডেসিভির, এটা অবশ্য গিলিড সায়েন্স ল্যাবরেটরিজ থেকে এটা মানে তারা বানিয়েছে, বা তারা তো এটা মানে আমাদের যে ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা আর্জেন্টলি এটার অ্যাপ্রুভাল দিয়েছে এটা মানে বাজারে ছেড়ে দেওয়ার জন্য। তবে এখনো ব্যাপকভাবে আসেনি বাজারে, হয়তো সপ্তাহখানেকের মধ্যেই চলে আসবে। সুতরাং এই একটা ওষুধ, এবং প্লাজমা থেরাপিও দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, আবার হাইড্রোক্সিক্লোরোকুইনও চেষ্টা করছে, কিন্তু বস্তুতপক্ষে ডেফিনিট কোনো যে চিকিৎসা সেটা এখনো বাজারে আসেনি। দাদা আবার আপনার কাছে আসবো, আমরা ডাক্তার নাহিদ খানের কাছে যাবো। ডাক্তার নাহিদ খান, আপনি তো ওই যে আপনাদের যে সেন্টার থেকে সার্ভিস যে সেবাটা দিচ্ছেন, আগে সাধারণ রোগী সহ অন্যান্য রোগীদেরকে যেভাবে সেবা দিচ্ছিলেন, এখন সেই অবস্থাটা কি? এখন কি করোনার কারণে অন্য রোগগুলো কমে গেছে, নাকি আসলে সাধারণ রোগীরা ভয়ে যাচ্ছে না? বিষয়টা আসলে আপনি যে বলতে চাচ্ছেন যে রোগীর পরিমাণটা কিরকম এখন, তাই তো? সাধারণ রোগীর কথা বলছি আর কি। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এখন তো আসলে রোগী, কোনো রোগী এখন তো কাউকেই বাইরে যেতে, অনেক ফ্যাসিলিটি তো আসলে বন্ধই আছে, কিন্তু আমাদের ফ্যাসিলিটিটা খোলা আছে, কিন্তু রোগী আসছে না, কিন্তু রোগীকে সব ধরনের চিকিৎসাই দেওয়া হচ্ছে। যেমন উনি ডাক্তার দাসও বলতে পারবেন যে আমাদেরকে তো ওভার দ্য ফোনে টেলিভিজিট করতে হচ্ছে বেশি, এবং অনেক বেশি পরিমাণে রোগীর সংখ্যা তো এখন মনে হচ্ছে আরো বেশি হচ্ছে। তবে কি করোনার সিমটম গুলো নিয়ে, যে কোভিড যে সিমটম গুলি, এগুলো নিয়ে গত 2 সপ্তাহ আগে বা 3 সপ্তাহ আগেও যত বেশি পেশেন্ট দেখা গেছে, আস্তে আস্তে মনে হচ্ছে একটু কমে আসছে। মানে এখন মনে হচ্ছে একটু কমে আসছে, এবং সিভিয়ার কেসগুলো আস্তে আস্তে একটু কমের দিকে মনে হচ্ছে। আসলে যারা কিনা মার্চের প্রথম থেকে বা ফেব্রুয়ারির লাস্টের দিকে ইনফেক্টেড হয়েছিল, তারাই কিন্তু সবচেয়ে বেশি খারাপ রোগী ছিল, এবং তারাই কিন্তু এপ্রিলে যতগুলো ডেথ কেস বা যেগুলো এগুলো কিন্তু সবই ওই মার্চের প্রথম দিকেই ছিল, মানে তারা ইনফেক্টেড ছিল। তখন ওইগুলো সিভিয়ারিটি নিয়ে বা সিমটম নিয়ে এখন কিন্তু আস্তে আস্তে একটু কমের দিকে মনে হচ্ছে। মৃত্যু হারও আজকে কত 222 বা এরকম একটা ফিগারে চলে এসছে, মানে গতকালকের হিসাব। তো এখন আপনি এপ্রিল 8-এ যদি দেখেন, তাহলে 799 জন লোক মারা গেছে পুরো নিউ ইয়র্ক স্টেটে। সেখানে যদি আজকে হচ্ছে মে 5ই তো 6 নাকি, তো এতে যদি আপনার 226 বা এরকম কিছু চলে আসে, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি যে নিউ ইয়র্কে তো আসলে রোগী ভর্তির সংখ্যা কমছে, হসপিটালাইজেশনের রেট কমছে, মৃত্যু হার কমছে, এবং এতে তো বোঝা যাচ্ছে যে নিউ ইয়র্কের অবস্থা তো ডেফিনেটলি ভালো হচ্ছে। এটা যে
কার্ভটা তো মানে মানে কার্ভটা তো ফ্ল্যাট হয়ে গেছে এবং নিচের দিকেও যাচ্ছে, যার জন্য এটা অবশ্যই ভালো হচ্ছে। কিন্তু আমরা চিন্তা করছি যে অন্যান্য স্টেট গুলো তো আমাদের জন্য ভয় ডেকে আনছে কিনা, এটা হচ্ছে আমাদের এখন মূলত একটা চিন্তার বিষয়। অন্য স্টেটে কিন্তু টোটাল আমেরিকা কিন্তু মৃত্যু হার কিন্তু বাড়ছে টোটালি যদি আপনি দেখেন, কিন্তু নিউ ইয়র্কে কম। কিন্তু শুধু নিউ ইয়র্ক নিয়ে তো একটা দেশ না, যখন আপনি অন্যান্য জায়গাতেও আপনি বেহিসাবি হবেন তখন তো এটা নিউ ইয়র্কেও তো উস্কানিমূলক ভাবে অনেকে অনেক চেষ্টা করছে যে ঠিক আছে আমরা বেরিয়ে যাই। এই যে সামার আসছে, দিস ইজ ভেরি ডেঞ্জারাস, মনে হচ্ছে অনেকে সন্দেহ করছে সামার ইজ গোনা বি লাইক ইজ ওয়ার্স ইজ ইয়েট টু কাম, মানে আরো ভয়াবহ হতে পারে জিনিসটা। আবার আপনার কাছে আসবো দাদা। আপনারা যে বিষয়টা বললেন, ইতিহাস বললেন, কিন্তু মানুষ তো মনে করেন যে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে সবকিছুতে সেরা মনে করে, বিশ্বের সেরা দেশ। তো সেই ক্ষেত্রে এই যুক্তরাষ্ট্রকে মানে সবচেয়ে বেশি কাবু করেছে করোনা ভাইরাস, এবং নিউ ইয়র্কে আরো বেশি। তো এই বিষয়টা নিউ ইয়র্কে এত বেশি কেন? আসলে নিউ ইয়র্কে যে করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, এটার মূলত এটা একটা এক্সট্রিমলি ডেন্সলি পপুলেটেড সিটি, এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন তাদের কাজে যাচ্ছে, কাজ থেকে ফিরছে। মার্চের 4 তারিখ পর্যন্ত অথবা মার্চের 3 তারিখ পর্যন্ত আমরা ভালো ছিলাম। হঠাৎ করে একটা দুটো কেস আপ স্ট্রিটে শোনা গেছিল, তারপর থেকে একটু একটু করে বাড়তে শুরু করলো, 2-4টা 5টা 10টা এভাবে। কিন্তু বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে যে এটা এত এক্সট্রিমলি সোয়াসের রোগ এটা, অর্থাৎ কিনা একজন মানুষ যখন সে কাজে যাচ্ছে তখন তার মাধ্যমে তো শত শত মানুষ আক্রান্ত হয়ে যাচ্ছে, তাই না? এটা তো সে তখন তো সে অ্যাসিম্পটোমেটিক ছিল, এবং ওই লোকটি সে যেখানে যেখানে টাচ করেছে হাসি কাশির মাধ্যমে সব জায়গায় সে স্প্রেড করেছে। মনে করুন সাবওয়েতে যখন যায় তখন সে ওই মেটালিক যে মানে বারগুলো বা বিভিন্ন জায়গায় তার হাত পড়ছে, তো এইগুলো আরেকজনে টাচ করছে, এভাবে আসলে ছড়িয়ে পড়েছে। মানে এক্সট্রিমলি অল্প কিছুদিনের মধ্যে এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, শুধু এই কারণে যেটা এক্সট্রিমলি সোয়াসে। এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে যে এটা আপনার টাচের মাধ্যমে বেশি ছড়ায়। খুব কাছাকাছি থেকে হাঁচি কাশি দিলে একেবারে সঙ্গে সঙ্গে এটা আপনার ছড়িয়ে পড়বে, এতে কোনো সন্দেহ নেই। তো সুতরাং এই জন্য এটা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এটা আপনি বলা যাবে না যে এদেশের সরকার অসতর্ক ছিল, সেটাও বলা যাবে না। আর এটা এতভাবে যে ছড়িয়ে পড়বে এটাও কেউই আন্দাজ করতে পারছিল না। কিন্তু তারপরেও আমার যতটুকু মনে আছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটা জানুয়ারির মাঝামাঝি বোধহয় সম্ভবত, যখনই তিনি টের পেলেন যে এরকম এটা একটা মহামারী আকার হতে পারে, তখন তিনি সমস্ত ফ্লাইট, চায়না থেকে যে ফ্লাইটগুলো আসতেছিল সব বন্ধ করে দিল, তারপরে ইউরোপের ফ্লাইটগুলো বন্ধ করে দিল। কিন্তু এখানেই একটা সমস্যা, আপনারা, আমি বিশ্ববাসী সবাইকে সবার উদ্দেশ্যে বলছি, একটু ভেবে দেখুন তো, উহান সিটিতে যখন উহান সিটি থেকে যখন এই করোনার প্রাদুর্ভাব ঘটলো, তো চায়না কি করে উহানের সঙ্গে তার অত বড় দেশ সমস্ত অন্যান্য যত প্রভিন্স আছে সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিল। নো ফ্লাইট, নো কানেকশন, নাথিং, সব কিছু বন্ধ করে দিয়েছে। বাট সেই একই চায়না উহান থেকে সমস্ত মানুষগুলো পৃথিবীতে ঘোরাঘুরি করছে, তার উপরে বাধার কোনো সৃষ্টি করেনি। কিন্তু তার কারণটা কি? এখানেই প্রশ্ন, কারণ কি? তাহলে কারণ হলো এই যে চায়না জানতো যে এটা একটা মহামারী ব্যাপার, কিন্তু সে নিজেকে রক্ষা করেছে, পৃথিবীতে রক্ষা করেনি। এটা নিয়ে বহু তদন্ত হবে। ইতিমধ্যেই জার্মান, ফ্রান্স, ইংল্যান্ড, ইতালি, আমেরিকা প্রতিটি দেশ তাদের বিরুদ্ধে মামলা রুজু করে দিয়েছে। সুতরাং চায়না মাস্ট আনসার দিস, নো ডাউট, হি মাস্ট আনসার দিস থিংস। সো এর জন্য এর ব্যাপকতা এত বেশি। এবং আজকে আমরা সাফার করছি আমাদের এই নিউ ইয়র্ক সিটিতে কত হাজার হাজার মানুষ যে মৃত্যুবরণ করেছে, এবং এখনো যে কত মানুষ আপনার না হলে প্রায় 15 থেকে 20,000 রোগী আছে এখনো হসপিটালে ভর্তি আছে, তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তো সুতরাং নাহিদ যেটা বলছে আমার সহকর্মী,
ওটা ঠিক বলছেন উনি। উনি যেটা বলছেন যে আগের তুলনায় এখন আক্রান্তের সংখ্যা কম এবং মৃত্যুর সংখ্যাও কম, কিন্তু এটা নাহিদ আবার এটাও বলেছেন যে মৃত্যুর হার কিন্তু কমেনি, আমেরিকার মৃত্যুর হার কমেনি। এবং একটা মানে প্রজেকশন আছে যে আগামীতে প্রত্যেক দিনে গড়ে 3000 আমেরিকার মানুষের মৃত্যুবরণ করবে আনটিল জুনের ফার্স্ট উইক পর্যন্ত, এরকম একটা প্রজেকশন আজকেই আমি শুনলাম। তো আমাদের ভয়াবহতা কমেনি, নিউ ইয়র্কে আমেরিকার ভয়াবহতা এখনো কমেনি। দাদা, আপনাদের সাধারণ রোগীদের কি অবস্থা? আগে যেভাবে সাধারণ রোগীগুলো জরুরি বিভাগে যেত বা হসপিটালে যেত, আপনাদের কাছে আসতো, এখন এই রোগীর সংখ্যাটা কি কমছে কিনা বা অনেকে ভয়ে যাচ্ছে না, এটা কি মনে হয় আপনার কাছে? ডাক্তার নাহিদও বলছেন, উল্লেখ করেছেন, ঠিকই বলেছেন যে এখন রোগীটা এরা কম যাচ্ছে হসপিটালে সেবার জন্য, বাড়িতেই তারা থাকছে এবং আমাদের আদেশ উপদেশ তারা মেনে চলছে। আগের চেয়ে অনেক কম যাচ্ছে হসপিটালে, হসপিটালের জরুরি বিভাগেও কম যাচ্ছে, হসপিটালে ভর্তিও কম হচ্ছে, হসপিটাল থেকে রোগী সেরেও যাচ্ছে, আগের চেয়ে অনেক ভালো সেবাও পাচ্ছে, মানে সেরে যাচ্ছে। আগে তো অনেক অভাব ছিল, আমাদের ইয়ে ছিল না, ভেন্টিলেটর ছিল না, বেডের সংস্থান ছিল না, পিপিই ছিল না, কারণ এটা তো হঠাৎ করে এসছে, তো তাড়াহুড়ো করে তো এগুলো সম্ভব নয়। তবে আগের তুলনামূলকভাবে আগের চাইতে কম এগেইন, বাট আমাদের মৃত্যুর সংখ্যা এখনো আমেরিকাতে কমেনি এবং এরকম প্রজেকশন আছে যেটা আমি আগে বললাম যে এটা চলতে থাকতে পারে আরো প্রায় 2-3 সপ্তাহ পর্যন্ত। আর দাদা, সাধারণ রোগীরা যখন হসপিটালে যায় তখন তারা কি করোনা আক্রান্ত হওয়ার কোনো আশঙ্কা থাকে কিনা? অফকোর্স, করোনা আক্রান্ত হওয়ার তো সম্ভাবনা থাকবেই। হসপিটাল মানেই কি? হসপিটাল মানেই তো হচ্ছে করোনা এনভায়রনমেন্ট। There is no hospital right now in New York City without corona. Everybody, all hospitals has corona. So if anybody goes there for simple matter, he or she might be attacked from the corona, no doubt. Even if anybody goes there for admission for heart attack or a stroke or for a pneumonia or any other thing, that person within a couple of days might be turned into corona positive. So hospital is extremely, I mean, vulnerable to other people. If anybody goes hospital for other purpose, he or she might be touched with corona. দাদা, আবার আপনার কাছে আসবো। নাহিদ খান, আপনি যদি বলেন যে এই করোনার বর্তমান এবং ভবিষ্যৎ আসলে কি হবে? করোনার বর্তমান, দাদা যেটা বললেন, ডাক্তার দাস যেটা বললেন যে আগামী কয়েক সপ্তাহ এটা এখন পিকে আছে, মানে মনে হচ্ছে এটা এখনো পিকে আছে, যে এটা যে ফ্ল্যাট হওয়ার, পুরো আমেরিকা যদি আপনি দেখেন, আমরা নিউ ইয়র্ক নিয়ে খুশি হচ্ছি, কিন্তু নিউ ইয়র্ক তো পৃথিবীর রাজধানী, এটা তো আপনি নিউ ইয়র্ক বন্ধ থাকা মানে পুরো আমেরিকা বন্ধ, তাই না? একটা নিউ ইয়র্ক বন্ধ আছে, একটা রেস্টুরেন্ট, সাধারণ একটা রেস্টুরেন্টের কথা ধরেন, একটা যখন টুরিস্ট আসে না তখন রেস্টুরেন্ট বন্ধ, একটা হোটেল বন্ধ, নিউ ইয়র্ক সিটি চলবে, একটা তাহলে ক্যাব ড্রাইভার বন্ধ, সমস্ত জিনিস তো বন্ধ। এখন নিউ ইয়র্কটা যখন খুলে দেওয়া হবে, ওরা খুলে দিতে চাচ্ছে, ঠিক আছে, আস্তে আস্তে স্লোলি আপস্টেট থেকে খুলবে। তো এখন যদি আপনি নিউ ইয়র্ক খুলে দেন, তো অন্যান্য স্টেট যদি খারাপ হতে থাকে, তো অন্যান্য স্টেট, আমাদের পার্শ্ববর্তী কিছু কিছু স্টেট আছে, কিংবা ধরেন টেক্সাস, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, তারা তো তাদের কিছু কিছু গ্রুপ আছে যে তারা কিছুতেই এটা মানতে রাজি না, যেমন মানে যারা মানে রাইটের লোক, তারা বলতে চাচ্ছে যে আমাদের অর্থনীতিটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট, তারা খুলে দেওয়ার পক্ষে। আর যারা আর অন্য গ্রুপ বলতে চাচ্ছেন যে আমাদের কাছে জীবন রক্ষা করাটা এই মুহূর্তে বেশি ইম্পর্টেন্ট, যে আমি বাঁচতে চাই এবং আমরা আর একটু কিছুদিন, বেশি দিন লকডাউনটা থাকুক, আমরা স্প্রেডটা কমুক, আস্তে আস্তে করে বের হবো। কিন্তু যারা আমরা মনে হয় যে দলের কথা না বলি, কিন্তু আমি যেরকম একটা দেখলাম যে যারা বলতে চাচ্ছে, যারা কিনা বেশি কনজারভেটিভ, তারা চাচ্ছে যে এখন দেশটাকে খুলে দিতে, এবং তারা অর্থনীতি নিয়ে খুব বেশি মানে উদ্গ্রীব। এবং আমার মনে হয় যে অর্থনীতি নিয়ে উদ্গ্রীব কে না, আপনি সবাই, কারণ আমাদের চিন্তা হচ্ছে যে করোনা দিয়ে মরতে হবে, এদিক দিয়ে না খেয়েও তো মরতে হবে, তাই না? এটা দুটাই। কিন্তু দেখেন, কিছুদিন আগে যখন, এখন গত সপ্তাহে শুনেছিলাম যে মিট ফ্যাক্টরি গুলো ওদেরকে বন্ধ রাখতে বলা হচ্ছিল, যে সবচেয়ে বড় যে মিট প্রসেসিং ফ্যাক্টরি যদি বন্ধ, তাদের 2000 লোক কাজ করছে, তার মধ্যে এত 100-র বেশি লোক অলরেডি এফেক্টেড, মারা যাচ্ছে প্রচুর। তাহলে একটা দেশ কিভাবে চলবে?
খুলতে তো হবে। এখন কিভাবে খোলা হবে, কি হবে, সমস্ত যারা গভর্নর আছেন সবাই ডিসিশন নিচ্ছেন, তারা মেয়ররা আছেন, সবাই মিলে কথা বলছেন, কিন্তু ইট ইজ ভেরি টাফ ডিসিশন, এত ইজি না। কিন্তু আপনি কালকে যখন গরম পড়ছে তখন দেখা যাচ্ছে যে পুরা আপনার সেন্ট্রাল পার্কে শত শত মানুষ। আবার দেখা যাচ্ছে আপনি ক্যালিফোর্নিয়াতে বিচ খুলে দেওয়ার জন্য, ফ্লোরিডাতে বিচ খুলে দেওয়ার জন্য মানুষ কোনো কথা শুনছে না। এখন এটা তো মানুষের, এটা তো একটা বন্দি দশা। এরকম তো কতদিন রাখা সম্ভব হবে? মানুষ আন্দোলন করতেছে, মানুষ বলছে ঠিক আছে আমরা 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 ইমিউনাইজেশন চাই না, আমরা ভ্যাকসিনেশন চাই না। এটা নিয়ে তাদের বিরোধ, এক গ্রুপ আছে এটা নিয়ে আন্দোলন করছে যে আমরা ভ্যাকসিনেশন দরকার নেই। হ্যাঁ, আমরা বের হয়ে যাব, আমাদের নিজের জীবন আমাদের নিজের হাতে, আমাদের রাইট আছে মরার এবং রাইট আছে আমাদের বেঁচে থাকা। তো এইগুলো সমস্ত লোককে নিয়ে একটা দেশ ডিল করা, কিন্তু যেমন প্রেসিডেন্টের আমরা ক্রিটিসাইজ করতে পারি, প্রেসিডেন্টকে করতে পারি, রাষ্ট্রপ্রধানদেরকে করতে পারি, কিন্তু ইট ইজ নট ভেরি ইজি ডিসিশন টু মেক। কিন্তু আসলে কি হবে বলা কিন্তু যাচ্ছে না। প্রথমে বলেছিলেন যে একদম প্রথমে বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প যে 1 লাখ থেকে 2.5 লাখ 2,40,000 মারা যাবে। তারপরে বললেন যে 60,000-এর মতো মারা যাবে অগাস্টের 4 তারিখ পর্যন্ত। তারপরে এখন দেখা গেছে 68,000 67,000 যখন ক্রস করে গেছে, গতকালকে উনি বললেন যে হয়তোবা 80 থেকে 90,000 মারা যেতে পারে অগাস্ট পর্যন্ত। কিন্তু আসলে কিন্তু যদি দাদা যেটা বললেন যে প্রতিদিন 3,000 4,000 করে মারা যেতে থাকে, কতদিন পর এরকম যাবে তার উপর ভিত্তি করে এই নাম্বারটা হয়তো বড়ও হতে পারে, বলা যাচ্ছে না কিন্তু কিছু। এবং এটাও শোনা যাচ্ছে যে ফলে আবার ব্যাক করতে পারে এবং আরো সিভিয়ার আকারে ব্যাক করতে পারে। অথবা আপনি ফ্লু সিজন যখন ফলে আসবে, ফ্লুর সাথে মার্চ করে যে যখন আবার আসবে, উই ক্যানট ইমাজিন লাইক কি হতে পারে। ধন্যবাদ আপনাকে, আবারও আসবো। দাদা, এই যে যারা করোনায় আক্রান্ত হন, তারা যখন সুস্থ হন তাদের তখন শারীরিক অবস্থাটা কি স্বাভাবিকভাবে আগের মতো অবস্থায় ফিরে আসে, নাকি তারা আসলে ভবিষ্যতে একটু সেভাবে ফিরে আসে না এরকম? আর যারা ধরেন আমরা শুনি যে যাদের ভেন্টিলেটরে নেওয়া হয় তারা খুব একটা ফিরে আসে না, এই বিষয়ে যদি একটু বলেন। হ্যাঁ, আপনার এই কথার উত্তর আমি দিচ্ছি। তার আগে সময় পাবো কিনা একটু আমাদের বাংলাদেশের দিকে একটু ফিরে তাকাই। বাংলাদেশ সম্পর্কে একটি কথা আমি বাংলাদেশে যা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আর কি। তো বাংলাদেশে প্রতিনিয়ত খুব একটা বেশি মারা যাচ্ছে না, 5 জন 7 জন 10 জন, বর্তমানে হয়তো 180 অথবা 175 টোটাল ডেথ। সেখানে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বা তাদের যে সীমিত যে সম্পদ, আমেরিকার মতো এরকম তাদের সম্পদ নেই। আমেরিকার মতো এত ভেন্টিলেটর বা এত মানে স্কিলড ডক্টরও সেখানে নেই। কিন্তু সেখানে যেটা আমরা দেখছি এখন বর্তমানে, যে প্রায় 500-র উপরে চিকিৎসক আক্রান্ত, মানে আক্রান্ত বলতে তারা পজিটিভ। পুলিশ ডিপার্টমেন্টও এরকম প্রায় 700-800 তারা পজিটিভ। মূলত কারণ কেন তারা পজিটিভ হচ্ছে, অন্যান্যরা চাইতে ডাক্তারগুলো এইভাবে পজিটিভ হচ্ছে কেন? বাংলাদেশ সরকারের যারা আছেন দায়িত্বে তাদের মনে রাখা উচিত যে, বা তাদের স্বাস্থ্য বিভাগ বা যারা নীতি নির্ধারণীতে আছেন তাদের সকলের মনে রাখা উচিত যে যারা ফ্রন্ট লাইনে কাজ করছেন করোনা নিয়ে, এত বড় একটা ডেডলি ডিজিজ নিয়ে যারা কাজ করছেন ফ্রন্ট লাইনে, ডাক্তার, নার্সেস, এদের খাটো করে দেখার কোনো সুযোগ নেই। কারণ এই ভাইরাস থেকে তারা একমাত্র নিজেকে প্রিভেন্ট করতে পারে যদি নাকি পিপিই টা ঠিক মতো হয়, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস, বাট দে ডোন্ট হ্যাভ। যে দেশে আপনার N95 মাস্ক, যেটা তাকে রক্ষা করবে একজন ডাক্তার বা একজন নার্সকে, সেটা নিয়ে যদি 2 নম্বরই একটা মাস্ক সাপ্লাই দিতে পারে, আমি তো মনে করি যে এটা তারা জেনে শুনে মানুষকে হত্যা করছে। They should not do that. No way. আমাদের ইয়াং ছেলে পেলে যেখানে ডাক্তার, এই যে একজন বয়স্ক ডাক্তার কয়েকদিন আগে মারা গেলেন, একটা মানে অল্প বয়সের, এমনি বোধহয় 3 জন কি 4 জন ডাক্তার মারা গেছেন বাংলাদেশে করোনা, এবং নার্স তো মারা যাচ্ছেন। তো আমি যেটা বলছি ওখানে, তবে হ্যাঁ, প্রশ্ন হলো যে বিধাতা গড যেটাই বলেন এখনো সুপ্রসন্ন আছে যে তাদেরকে সেইভাবে আমেরিকার মতো সবল মারেনি। তবে যে মারবে না সেটাও তো আমি বলতে পারবো না, অনেক ফ্যাক্টর আছে অবশ্য। তাদের সেখানে আক্রান্তের হার এবং মৃত্যুর হার এখনো সহনীয় পর্যায়ে আছে, কিন্তু যারা নীতি নির্ধারণীতে আছেন তারা যদি চোখ না খোলা না রাখেন,
আজকে আমেরিকা যে এত, আমি বলবো সাফল্য, অনেক সাফল্য, মৃত্যু আছে কিন্তু সফলতা আছে আমেরিকাতে। তার মূল কারণ হচ্ছে এখানকার মানুষ অত্যন্ত সচেতন। তাদেরকে যখনই বলা হচ্ছে যে আপনারা কোয়ারেন্টাইনে যান, সবাই কোয়ারেন্টাইনে চলে গেছে আমেরিকাতে। Nobody in the street, not a single person, not even they are not opening the door. But what about Bangladesh? Can you believe that? Everybody on the street. Garments খুলে দিয়েছে, thousand লোক। একটা লোক মারা গেছে, তার মানে তাকে দাফন করার জন্য কাফেলা শুরু হয়ে গেছে সেখানে। So they have to pay the price, no doubt. So again, গড যদি তাদেরকে রক্ষা করে সেটা আলাদা কথা, কিন্তু বাংলাদেশের মানুষ যেভাবে চলছে, একমাত্র গড ক্যান হেল্প দেম, নোবডি এলস। আর যে কথা আপনি বলছিলেন যে মানুষ এখানে করোনাতে আক্রান্ত হওয়ার পরে তারপরে কি অবস্থা হয়, বিলিভ ইট অর নট, যারা করোনাতে আক্রান্ত হচ্ছেন, নাম্বার ওয়ান, দে আর টর্চার্ড বাই সাইকোলজিক্যালি, completely break down from the psychology. They always thinking, I'll be survive. Right. আমি কি বেঁচে থাকবো? এই টেনশনটা তাকে একদম চূর্ণ বিচূর্ণ করে দেয়, যার ফলে even though he come back from hospitals, but they suffer from extremely psychological breakdown and weakness. আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই রোগীরা যা বলে আমাকে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমার বেশ কয়েকটা পেশেন্ট এখনো আছে যারা করোনা সার্ভাইভার, বাট they cannot stand even. They cannot feed themselves. They are still at home, but they cannot feed themselves. So weak. Why? All nutrition, all immunity gone. সুতরাং হয়তো বা তারা ডে বাই ডে আস্তে আস্তে ভালো হয়ে উঠবেন, কিন্তু ইট ইজ সাচ এ ডেডলি ডিজিজ যে ইমিউন সিস্টেমটাকে টসনস করে ফেলে, পার্টিকুলারলি সাইকোলজিক্যালি টর্চার করে ফেলে, যার জন্য করোনা না যতটুকু, তার চেয়ে সাইকোলজিক্যাল ব্রেকডাউনের কারণে তার ইমিউনিটি আরো তাড়াতাড়ি লস হয় এবং আরো তাড়াতাড়ি সে সাফার করে। হোপফুলি পিপল উইল আন্ডারস্ট্যান্ড, দে হ্যাভ টু realize that each and everybody has corona now. Even though if you are at home, think yourself you have corona and prepare your mind yourself, I have corona, I have to fight with that. Even though you don't have, be prepared mentally. Right, true. This is a very good message to all. যারা ওই হসপিটাল যায় না কিন্তু বাসা থেকে লড়াই করে নিজেরা টিকে আছে, তাদের অবস্থাটা কি হয়? না, তারা তো আগেই বলছি, যারা এখনো বাসায় আছেন, এমনও পরিবার আছে গত 40 দিন 50 দিন 30 দিনে তারা কখনো বাইরের সূর্য দেখেনি। তারা আমাকে ফোন করে বলে, দাদা আমার তো একটু জ্বর, আমার গলাটা ব্যথা, আমার এই আমার সেই। How is possible? Within that family, definitely somebody went outside for grocery, or somebody is still doing some job. Somebody is there to bring this deadly corona at home. You don't know. You went out for shopping, some things you shop. You don't know what you're shopping. You shopping corona too? Because the person who is giving the groceries to you, that he or her hand is not clean. Definitely not. It can come corona to your house too. So don't think like that way. I'm inside home, I am free of corona. Nobody can touch me. Don't think like that way. Corona knows how to enter into the house. দাদা, ওই যে ভেন্টিলেটরের কথাটা বলছিলাম, তো ভেন্টিলেটরকে মানুষ অনেক ভয় পায়, এটা কেন? দেখুন, ভেন্টিলেটর মানেটা কি আপনাকে বুঝতে হবে। যে যন্ত্রটি আপনার একটা টিউব আপনার গলার মধ্যে দিয়ে ঢুকিয়ে একদম লাংসের পর্যন্ত নিয়ে গেছে টিউবটি, এবং যখন এটি ঢুকিয়ে দেওয়া হয় তখন তাকে আনকনসিয়াস করেই দেওয়া হয়। জ্ঞান তো তাকে ঢুকানো যায় না, তাকে অজ্ঞান করে নিতে হয়। কিন্তু টু সাম এক্সটেন্ট যখন তার জ্ঞান ফিরে আসে, সে বুঝতে পারে তার গলার মধ্যে একটি টিউব ঢুকিয়ে দেওয়া হয়েছে, সুতরাং সে আর খেতে পাচ্ছে না, তাকে খাবার দিচ্ছে নাক দিয়ে, ওষুধ দিচ্ছে নাক দিয়ে,
অক্সিজেন দিচ্ছে মানে আপনার টিউব দিয়ে, মানে যেটা ভেন্টিলেটর বলা হচ্ছে। ভেন্টিলেটর তো একটা যন্ত্র, সে আপনাকে অক্সিজেন দিচ্ছে ডাইরেক্টলি টু দ্য লাংস, directly to the lungs to keep your oxygen in a normal range. That's the ventilator, right? So ventilator is the last options of the treatment. তারা তো ভেন্টিলেটর আগে দেয় না, হসপিটালে গেলেই তো আর ভেন্টিলেটর দিচ্ছে না। They try first oxygen, either 2 liter, 6 liter, full oxygen, BiPAP, lot of things they try first. But later, when they see that the oxygen saturation is still going down and down and down, and people and patient is losing consciousness, then they go for ventilator. But unfortunately, according to the statistics in, at least in America, more than 80% don't come back. Right. Only 20% may come back. Most of them not. ধন্যবাদ দাদা, আবার আপনার কাছে আসবো। নাহিদ আপা, আপনি যদি বলেন যে আমরা এই যে করোনা কালের এই যে বর্তমান যে মানুষকে যেভাবে দেখছেন, আরো যে ভয়াবহতার কথা বললেন, তো ওই যে ভবিষ্যৎকে আসলে করোনা কেন্দ্রিক ভবিষ্যৎটা কেমন হবে মানুষের যদি সহজেই করোনা না যায়? এটা আসলে আমার মনে হচ্ছে যে প্রতি মুহূর্তে আমরা এটা ফিল করতে পারছি যে কেমন একটা ইট ইজ এ টোটাল লাইফ চেঞ্জ, মানে সবকিছুর দিক দিয়ে একটা চেঞ্জ চলে এসছে। আমার মনে হয় এই চেঞ্জটা থেকে যাবে, এরকম একটা ভয়াবহতা মনে হচ্ছে। যেমন ধরেন প্রতিটা পরিবারে প্রতিটা মানুষ বাসার ভিতরে, না বাচ্চাগুলি বাসার ভিতরে, এই বাচ্চাগুলির মধ্যে যে কি ধরনের সাইকোলজিক্যাল একটা চেঞ্জ আসছে, তারা প্রতিদিন স্কুলে যেত, তারা এখন বাসার মধ্যে, তারা এই যে অনলাইনে লেখাপড়া করা, এটা তো কেউ অভ্যস্ত না, তাই না? এটা একটা হেলথিও জিনিস শুনতো না। আপনি সারাদিন ধরে কম্পিউটারের সামনে বসে থেকে পড়াশোনা করেন। আমার নিজের বাচ্চার কথাই বলি, সে ছেলেটা ও সবসময় অন্য রোল পেত, কিন্তু এখন সে দেখা যায় কি যে তার পড়তে ইচ্ছে হচ্ছে না, এবং সে অনেকগুলো হোমওয়ার্ক তার বাকি থেকে যাচ্ছে। কারণ এটা তো এনভায়রনমেন্ট না, এটা তো স্কুলের এনভায়রনমেন্ট না, এটা তো হতে পারে না কখনো। তারপরে ডোমেস্টিক ভায়োলেন্সের সংখ্যা পরিমাণ বাড়তেছে অনেক, চায়না থেকে শুরু করে সব জায়গায়। কারণ একটা মানুষ যখন জবের অনিশ্চয়তা, জব চলে গেছে, প্রতিটা পরিবারে খাবার আসতেছে, হয়তো আমেরিকার জন্য হয়তো এখনো খাবার সংকট মানুষের এভাবে দেখা না দিলেও কিছু কিছু জায়গাতে আছে, কিন্তু লাইন দিতে হচ্ছে। যেমন মিশিগানে বিভিন্ন জায়গায় আফ্রো আমেরিকান অধ্যুষিত অনেক জায়গাতে খাবারের জন্য লাইন দিতে হচ্ছে। বাচ্চাদের জন্য খাবার পর্যাপ্ত তারা জোগাড় করতে এই লাইনগুলোতে দাঁড়াতে হচ্ছে। বাচ্চাদের যে পরিমাণ যেভাবে খাওয়া দাওয়া খেত তার সেভাবে পাচ্ছে না, স্কুলে যেতে সেভাবে হচ্ছে না। বাসার মধ্যে প্যারেন্টসদেরকে বা যেভাবে দেখতো, এখন তাদের জব হারানোর পর স্বাভাবিক একজনের যখন মাসে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে, তখন বাচ্চাদের মধ্যে এটা প্রজেকশন হয়, বিভিন্ন রকম ভাবে তাদের এফেক্ট করে। তো এই সবকিছু মিলে মানুষের, ডাক্তার যেটা বললেন যে এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট, এটা কিন্তু মানুষকে আরো বেশি রকমের খারাপ ফিল করাচ্ছে। এটা যে কি ধরনের, আমি বাইরে যেতে পারবো না, বাইরে গেলেই বোধহয় আমাকে ধরবে, এখানে গেলে আমি এটা ধরতে পারবো না। বাজার করে আনলে প্রতিটা মানুষ বলতে, পেশেন্টরা বলে আমি তো বাজার করে আনার পরে আমি তো 2-3 দিন বাজার ধরিই না। মানে একটা বৃদ্ধ একটা ভদ্রলোক কাছে এরকম বলছে যে আমার ছেলের বউ আমি তো বাজার ধরেই না, মানে কখন ধরবে সেটা জানে না। এই যে একটা ভয় যে আমি কখন ধরবো, কি ধরবো, একটা ভীতিকর একটা পরিস্থিতি। ডাক্তার যেটা বললেন যে কিভাবে যে ঘরের মধ্যে ঢুকে যাবে আপনি জানেন না। এই ভয় আতঙ্ক, এটাকে আমাদের পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এটা মানে এই ধরনের দেখা যায় যে এটা একটা ট্রমা থেকে যাবে, এটা মানসিক ভাবে মানুষের এটা কিন্তু চলে গেলেও করোনা ভাইরাসের এই আতঙ্কটা এত দ্রুত তো যাবেই না, 1-1.5 বছর তো লাগবেই। তারপরে যদি চলেও যায় তাও কিন্তু মানুষের মধ্যে একটা টোটাল লাইফ চেঞ্জটা কিন্তু চলে যাবে। পরবর্তী যে টেলিভিজিট হচ্ছে এখন, এইগুলো তো হয়তো বা থেকে যাবে, কিছু কিছু থেকে যাবে মানুষের মধ্যে এত সহজ হবে। যেমন চায়নাতে লকডাউন খুলে দেওয়া হয়েছে, উহানে খুলে দেওয়া যখন হয়েছে, চায়নাতে বলা হচ্ছে যে ইকোনমি স্টিমুলেট করার জন্য সরকার থেকে বলা হচ্ছে যে খুলে দাও ব্যবসা, রেস্টুরেন্ট খুলে দাও। একটা লোক বলছে, রেস্টুরেন্ট ওনার, সে বলছে যে আমি রেস্টুরেন্ট খুলে দিয়েছি, কোনো কেসও নাই আশেপাশে, কোনো ইনফেকশন নেই, কিছুই নাই, কিন্তু মানুষ আমার দোকানে আসতেছে না ভয়তে। কারণ বলে কিছু, আমি মাত্র সারাদিনে 3টা অর্ডার পেলাম, অনলাইনে অর্ডার, আর একজন মানুষ আমার দোকানে আসলো। কারণ মানুষের তো রেস্টুরেন্টে খেতে যাওয়ার চিন্তা না, তখন মানুষ নিজেকে সেভ করবে। মানুষ সেই মাস্ক লাগিয়ে সমস্ত কিছু মানে সমস্ত প্রোটেক্টিভ সবকিছু নিয়ে বাজারে গিয়ে কোনো মতে যেটা তার জীবন ধারণের জন্য যেটা লাগে ওটা নিয়ে এসে চলে আসছে। মানুষের জীবন যাতে কোনো আনন্দ নেই, কোনো খুশি নেই, মানুষের মধ্যে কোনো ধরনের কোনো হাসি নেই, সব একটা দম চাপা একটা ভাব। এটা কিভাবে সবকিছুর উপর এফেক্ট করবে, ইকোনমির উপর এফেক্ট করবে, মানুষ সেভাবে লাইফ লিড কতদিন আর করতে পারবে সেটা কিন্তু সে নির্দিষ্ট করে বলা যায় না। ধন্যবাদ আপনাকে দাদা। আমরা শেষ পর্যায়ে একবারে এই যে সবকিছুর মধ্যে যে একটা ইম্প্যাক্ট, যে যদি বলেন যে এই করোনা ভীতি, করোনা আতঙ্ক,
এগুলোতে আসলে মানুষের রোগটা কেন হয়, কি জন্য মানুষের বেশি অধিকাংশ রোগ কি জন্য হয়, কঠিন রোগগুলো কি জন্য হয়, এবং আসলে ভবিষ্যৎটা কি হবে, যদি এই বিষয়গুলো একটু বলেন। মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে করোনার থেকে মানে যে মানসিক রোগের কথা বলছিলেন? সবকিছু মিলে আসলে কি হবে, মানুষের কি রোগের সংখ্যাটা, এই পরবর্তী পৃথিবীটা কেমন হবে? না, এটা যে প্রশ্নটা আপনি করেছেন এটা একটা মানে আমি বলবো যে সকলের মনের কথা বলছেন আপনি। আপনি একজন সাংবাদিক মানুষ, আপনি আপনার মধ্য থেকে যে প্রশ্নটা, এটা সমগ্র মানব জাতির প্রশ্ন আজকে সারা বিশ্বের। আপনি একটু চিন্তা করে দেখুন তো যে পৃথিবীতে আমেরিকার মতো একটা উন্নত দেশ, যেখানে তাদের অর্থ, মেধা কি নেই এই দেশটি বলুন তো, সবকিছু আছে, তারপরেও এই করোনার আঘাতে তারা বিধ্বস্ত। আমেরিকা কমপ্লিটলি বিধ্বস্ত। আমেরিকা বলেন, জাপান বলেন, ইংল্যান্ড বলেন, কানাডা বলেন, যত বড় বড় দেশ, ধনী দেশ আছে, যত বিজ্ঞানী আছে, সবাই বিধ্বস্ত। কেননা এই করোনা ভাইরাসটি এক এক দেশে এক এক রকম। বাংলাদেশে যে করোনা ভাইরাসটি ওখানে আছে, সেটার জেনেটিক্স এবং স্ট্রাকচার ইজ নট সেম। Right. The virus which is in USA, they change them, they can mutate very frequently. যখনই ভাইরাসটি চেঞ্জ করে অন্য একটা ফর্মে যায়, তার চিকিৎসা ভিন্ন Right. ভিন্ন লাগবে, ভিন্ন চিকিৎসা লাগবে। এই যে শুনছেন যে করোনা ভ্যাকসিন আবিষ্কার, করোনার ভ্যাকসিন আবিষ্কার করার কি চারটিখানি কথা? যদিও ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আগামী বছরের শুরুতে ভ্যাকসিন আসবে, আমি বলছি না যে আসতে পারবে না, আসবে। 3টা ফেজ পার করে তারপর একটা ভ্যাকসিন আসতে হয়। মিনিমাম 12 মান্থস মিনিমাম লাগে একটি ভ্যাকসিন আসতে, যত জরুরি ভাবে করুক না কেন। তারপরেও কিন্তু যে কথা আপনি বলছেন, এটা মানে কারো বলার সাধ্য নেই। যেমন নাহিদ যেটা বলছেন, কি বলেছেন উনি, কারো বলার সাধ্য নেই। তবে এটার ইফেক্ট চলতে থাকবে, এটার ইফেক্ট চলতে থাকবে মান্থ আফটার মান্থ, ইভেন ইয়ার্স আফটার ইয়ার্স। যে ভীতি মানুষের মধ্যে ঢুকছে, নাহিদ যেটা বলছেন, বিভিন্ন দেশে যেটা বলে, যে ভীতি যেটা চলছে, এই ভীতিটা কিন্তু ডেভেলপড নেশনের ভীতি। এই ভীতি কিন্তু বাংলাদেশের ভীতি নয়, এই ভীতি পশ্চিমবাংলার ভীতি নয়, বিকজ তাদের হেলথ কনসিয়াসনেস নেই, মোটেই নেই। কিন্তু যারা ডেভেলপড নেশন, they understand what going to happen in future. So I don't have any clear-cut answer. So whether it will be completely wipe out, I doubt it. Because নাহিদ যেটা বলছেন যে ফল যখন আসবে, যখন this virus will mixed up with common flu or common other coronaviruses or other viruses, adenovirus or whatever, so that will be another disaster. Because fall, when falls come, winter come, beginning of winter, at least in United States, আমার গত 30 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, সে সময় তো আমার তো প্রচুর রোগী থাকে যাদের সর্দি কাশি নিয়ে আসে। কিন্তু তখন কি ঘটবে? তখন তো সর্দি কাশি হলে তো লকডাউন হয়ে যাবে, সে নিজে নিজেই। এত ভীতি, সে তো বেরোবে না। আমার যদি করোনা হয়ে গেল, আমি তো মরে যাব। এটার যে কি পরিণত হবে তা বলা মুশকিল। তো মানে আজকে এই পর্যন্তই, হয়তো আপনারও সময় শেষ। দাদা অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দাদা অনেক সুন্দর মূল্যবান কথা বলেছেন, আমাদের দর্শকরা উপকৃত হবে। আপনি অনেক সুন্দর কথা বলেছেন। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি ভালো থাকেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।